হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। ইনে আমেরিকা। আকাশও ফুপুর কাছে বড় হয়েছে। এখন হয়তো আপনারা ভাবছেন আকাশ আর ফুপুর কাছে কেন বড় হয়েছে। এর কয়েকটা কারণ আছে। কারণগুলো হলো আকাশের আব্বু মিনিস্টার শাহজাহান চৌধুরী আকাশের নিরাপত্তার জন্য আকাশকে আমেরিকায় পাঠিয়ে দেয়। আমেরিকায় আকাশের ফুপু ফুপ্পা ও আকাশের একটা ফুপ্পাতো বোনও আছে, তার নাম ঈশা। সারাদিন আকাশের সাথে দুষ্টমিতে মেতে থাকে। আকাশ ওখানেই পড়াশোনা শেষ করে, আর ঈশা এখনও অনার্স তৃতীয় বর্ষে পড়ে। প্রতিদিন আকাশ ঈশাকে ভার্সিটিতে দিয়ে আসে। ভার্সিটির সবাই আকাশ আর ঈশাকে চেনে। এর কারণ হলো ঈশার বাবা ওখানকার টপ মিলিয়নের মধ্যে 3 নাম্বারে আছে। ভার্সিটির সবাই ওদের সম্পর্কটা জানে ভাই বোন। আজকে আকাশ ঈশাকে নিয়ে ভার্সিটিতে গেল, কারণ আজকে আকাশের রেজাল্ট দিবে। সেই জন্য ঈশা ও আকাশ অফিসের ভিতরে বসে আছে রেজাল্ট নেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে আকাশের রেজাল্ট দিল। আকাশ ওই ভার্সিটির মধ্যে প্রথম স্থানের অধিকার করেছে। সেই জন্য ঈশা ও ঈশার বান্ধবী আকাশের বন্ধুদের ট্রিট দেওয়ার জন্য রেস্টুরেন্টে নিয়ে যায়। আজকেই পার্টি আমার পক্ষ থেকে, কারণ আমার ভাই ভার্সিটির মধ্যে প্রথম স্থান অধিকার করায় আমি আজ তোদের সবাইকে ট্রিট দিব। সবই তো বুঝতাম, কিন্তু যার জন্য পার্টি দিচ্ছিস সে হিরোকে তো এখনো দেখতে পাচ্ছি না। আরে ভাইয়া এখন এখানে আসতে পারবে না, অন্য জায়গায় গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এবং তুই শেয়ার চিন্তা করে করিস না। দেবেন তো গল্পটি কেমন আমাদের এখন হয়েছে কি খাওয়াবে? এবং আপনাদের তোমাদের যা কিরকম পছন্দ গল্প হয় তোমরা পছন্দ তা অর্ডার করে কমেন্ট খেতে করে পারো। জানিয়ে দেবেন। ধন্যবাদ। কথা বলতে বলতে আকাশ রুমে ঢুকলো। আকাশকে এখানে দেখে ওরা সবাই তো অনেক খুশি, বিশেষ করে ঈশা তো অনেক খুশি। কেননা ঈশা ভাবতেও পারেনি ওর ভাই আসবে এখানে। এর কারণ আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তার জন্য গল্পের সাথে থাকুন, দেখবেন সব কিছু আপনারা বুঝতে পারবেন। সত্যি ভাইয়া, তুই যে এখানে আসবি আমি কল্পনাও করতে পারিনি। আমার একটা মাত্র বোন পার্টি দিয়েছে, আর আমি না এসে পারি? সত্যি দোস্ত, তোর কোনো কিছুরই অভাব নেই, কিন্তু তবুও তুই এত সাধারণভাবে কেন চলাফেরা করছিস আল্লাহ জানে। সব প্রশ্নের উত্তর হয় না। তোরা খাওয়া শুরু কর, আমি চলে যাচ্ছি। প্লিজ ভাইয়া, সবার সাথে থাক না। তুই তো জানিস আমার এসব একদম পছন্দ না। ঠিক আছে, যা তবে গাড়িটা তো নিয়ে যাবি। আমি ট্যাক্সিতে করে চলে যাব। কিন্তু কেন? দেখ, আমি এইসব বিলাসিতায় নিজেকে জড়াতে চাই না। তুই খেয়ে চলে আয়, আমি বাসায় গিয়ে খাবো। কথাটা বলে আকাশ রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। আকাশ বের হতে গেলে ম্যানেজার আকাশকে সালাম দেয়। এর কারণটা হচ্ছে এই রেস্টুরেন্টের মালিকও আকাশ। কেননা আকাশ ওর ফুপার অনেক সম্পত্তি আকাশ আর ইরার নামে লিখে দিয়েছে। কেননা আকাশের ফুপা ওনার সব সম্পত্তি আকাশ ও ঈশার নামে লিখে দিয়েছে। ঈশার আপু আকাশকে নিজের ছেলের মতো করে বড় করেছে। আকাশ ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। একটা ট্যাক্সি করে বাড়ির সামনে চলে আসে। অন্যদিকে রেস্টুরেন্টের সবাই ঈশাকে প্রশ্ন করে আকাশের এত সম্পত্তি থাকা সত্ত্বেও কেন আকাশ খুব সাদাসিধেভাবে চলাফেরা করে। কিন্তু ঈশার এর কোনো উত্তরই দিতে পারে না, কারণ এই উত্তরটা যে ঈশারও অজানা। আচ্ছা ভাইয়ার কথা ছাড়, তোরা তোরা খেয়ে নে। ঈশা ওর বান্ধবী ও আকাশের ফ্রেন্ডদের নিয়ে খাওয়া শুরু করে, কিন্তু সবাই খাচ্ছে, ঈশা তেমন কিছুই খেলো না। অন্যদিকে আকাশ ট্যাক্সির ভিতরে বসে আছে, আর অন্যদিকে ড্রাইভার গাড়ি বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে না। কি হলো ড্রাইভার, ভেতরে কেন যাচ্ছেন না? স্যার, আপনি কি ভুল ঠিকানায় চলে এসেছেন? কেন? না মানে এটা যদি আপনার বাড়ি হয় তাহলে তো আপনার কম করে হলেও 10-15 গাড়ির সাথে করে চলাফেরা করার কথা, কিন্তু আপনি তো ট্যাক্সি করে আসলেন। তোমাকে ভাবতে হবে না, গাড়িটা ভেতরে নাও। না স্যার, আমার ভয় করছে। দেখছেন না ওদের হাতে বন্দুক, যদি আমাকে মেরে ফেলে? কিছু হবে না, এই কার্ড নিয়ে ওদের দেখাও, তাহলে তোমাকে গাড়ি নিয়ে ভেতরে যেতে দিবে। আকাশের কথা শত ড্রাইভারে ওদের কার্ডটা দেখালে ওরা গেট খুলে দেয়। ট্যাক্সির ড্রাইভার গাড়িতে বসে পড়ে এবং গাড়িটা ভিতরে নিয়ে যায়। গাড়ির ভিতরে গেলে কয়েকজন গার্ড এসে আকাশের মাথায় ছাতা ধরে, যাতে আকাশের রোদ না লাগে। আকাশ ট্যাক্সি ড্রাইভারকে ভাড়া মিটিয়ে দিয়ে বাসার ভিতরে চলে আসে। ফুপি, অনেক ক্ষুধা লেগেছে, খাবার দাও।
তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আকাশ উপরের রুমে চলে যায়। আকাশ এখানে একটা বড় রুমে থাকে। রুমের পাশে বারান্দা আছে অনেক বড়। ওখানে আকাশ জিম করে, কিন্তু আকাশের ক্ষুধা লাগতে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। নিচে এসে আকাশ খাবার খেতে বসে যায়। আকাশের ফুপু আকাশকে ভাত বেড়ে দিচ্ছে আর আকাশ খাচ্ছে। আর আকাশের ফুপুর হাতের রান্না ছাড়া আকাশ অন্য কারো হাতেই খাবে না। কিছুক্ষণ পরে আকাশের ফুপা ও ঈশা এলো। ফুপা, খেতে বসো। আমি তো এখনো ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে খাবো। 5 মিনিট সময় দিলাম, এর মধ্যেই আসতে হবে। ওকে। ঈশা আর ওর বাবা উপরে চলে যায়। ঈশা, আমি না মাঝে মাঝে ভুলে যাই এটা আমার বাড়ি না আকাশের। কেন আব্বু হঠাৎ এত বছর পর এই কথা মনে হলো তোমার? কি করব বল, এমনভাবে আদেশ করলো মনে হচ্ছে আমি ওকে ভয় পাই আর এই বাড়িটা ওর। তুমি তোমার ভাইয়াকে বরাবরই ভয় পাও। আব্বু 1 মিনিট শেষ, তাড়াতাড়ি করো। আমি ফ্রেশ হয়ে নিই, নয়তো খবরই আছে। ইনি আকাশের ফুপা। এই বাড়িটা ওনার হলেও বাড়ির সবাই আকাশকে অনেক ভয় পায়। সেই জন্য আকাশ যে এমন সাদাসিধেভাবে চলে, এর জন্য কেউ আকাশকে কিছু বলার সাহসই পায় না। এইদিকে আকাশের ফুপা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, সাথে ঈশাও আসে। ফুপা, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা আকাশ? খাওয়া শেষ করো, তারপর বলবো। এবার বল কি কথা। আমি দেশে যেতে চাই। তা তো ভালো কথা, কিন্তু হঠাৎ 13 বছর পর আজকে যেতে ইচ্ছে হলো কেন? পড়াশোনা তো শেষ, এখানে থেকে আর কি করব। আমরা কি তোর কেউ নাই? আমি তো ভেবেছিলাম সব কিছু তোকে বুঝিয়ে দেব। আমি কেন? ঈশা তো বিয়ে হয়ে গেল, এসব সামলাবে কি? সেই জন্যই আমি ভাবছিলাম তোর কাছে সব তুলে দেব, কিন্তু তুই চলে গেলি, এই সবকে দেখবে। চিন্তা করো না, আমি অফিসে না গিয়েও যেমন এত বছর ধরে সব দেখে শুনে রেখেছি, এখনও ঠিক তেমন করেই রাখবো। ভাইয়া তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো? তোর জন্য ব্যবস্থা করে নিয়েছি। কি সেটা ভাইয়া? তোর বিয়ে। ভালো হবে না বলে দিলাম। এত তাড়াতাড়ি তোর বিয়ে দিচ্ছি না, তুইও আমার সাথে দেশে যাবি। সত্যি ভাইয়া, আমিও যাব। এবং তুইও আমার সাথেই থাকবি। বলছিলাম কি, ওকে ছাড়া আমরা কি করে থাকবো? তাহলে তোমরাও চলো। কি ব্যবস্থা? ঠিক আছে, আমি এখন ঈশাকে নিয়ে যাব, তোমরা যেদিন সময় পাবে চলে আসবে, কেমন? ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস, কিন্তু কাল একটা মিটিং আছে, তোকে থাকতে হবে ওখানে, আর ঈশাকেও। ঠিক আছে, কিন্তু আব্বুকে কিছু জানাতে পারবে না কিন্তু। তুই এভাবে দেশে গেলি, তোর জন্য রিস্ক হয়ে যাবে। 13 বছর আমি দেশের বাইরে ছিলাম, তাছাড়া আমাকে ওখানের কেউই এখন চিনবে না, সেজন্য টেনশনের কিছু নেই। আমি কাল ঈশাকে নিয়ে চলে আসব, আর কালকের মিটিং শেষ করে আমি ঈশাকে নিয়ে চলে যাব। তুমি সব ব্যবস্থা করো। পরের দিন আকাশ ঈশাকে নিয়ে অফিসে চলে যায়। ওই দিন মিটিংয়ে সব কিছু বুঝিয়ে দেয় আকাশ, কিভাবে কি করতে হবে। ওনাদের সব কিছু বুঝিয়ে আকাশ অফিস থেকে বের হয়ে এয়ারপোর্টে চলে আসে ঈশা ও ঈশার আব্বুকে নিয়ে। এয়ারপোর্টের আগে থেকে আকাশের ফুপা বসে আছে। আকাশ আর ফুপা ও ফুপির থেকে বিদায় নিয়ে ওরা দুজনে প্লেনে বসে পড়ে। দীর্ঘ 4 ঘন্টা পর ওরা লন্ডনের এয়ারপোর্টে এসে পৌঁছায়। প্লেন থেকে নেমে ওরা এয়ারপোর্টের ভিতরে ঢোকে। এয়ারপোর্টের ভিতরে অনেক সিকিউরিটি, কিন্তু আকাশ বুঝতে পারছে না এই সিকিউরিটি কেন। ভাইয়া এত সিকিউরিটি কেন? তা তো আমিও ভাবছি, কারণ এয়ারপোর্টে তো এত সিকিউরিটি থাকে না, মনে হচ্ছে কোনো ভিআইপি ব্যক্তি আসবে, সেই জন্যই এত সিকিউরিটি। হতে পারে, কিন্তু জেনে আমরা কি করব? চলো এবার। ঈশা, এতটা বছর পর বাড়িতে যাচ্ছি, আমি বাড়িটা চিনব কিনা তাই তো বুঝতে পারছি না। আরে ঠিকানা বলে দিলে যে কেউ নিয়ে যাবে, আর তোর আব্বুর পরিচয় দিলে তো এখান থেকে এরাই আমাদের নিয়ে যাবে। না ঈশা, এমনটা করা যাবে না, তুই আমার সাথে সাথে আয়। ঈশা আকাশের সাথে সাথে আসতে থাকে। আকাশ এয়ারপোর্ট থেকে বের হলে আকাশের সামনে 4টা ছেলে এসে দাঁড়ায়। ঈশা তো ওদের দেখে ভয় পেয়ে গেল, কেননা ওদের চারপাশে যে লোকগুলো আছে ওদের সবার হাতে বন্দুক। কিন্তু আকাশ ঈশাকে চমকে দিয়ে ওদের 4 জনের সাথে কলাকলি করলো। ভাইয়া এরা 4 জন কি? এরা হলো আমার ছোটকালের বন্ধু, শাকিল, অন্তর, মোহাম্মদ, শহীদুল। এরা আমার বন্ধু, বর্তমানে এরা সিভিআইতে কাজ করে। আর এয়ারপোর্টের ভেতরেও বাইরে যে সিকিউরিটিগুলো দেখছিস
ওরা এদেরই লোক। আমি তো ভয়েই পেয়ে গিয়েছিলাম। আকাশ, এই মেয়েটিকে? তোদের বলছিলাম না ওর কথা? ও হচ্ছে আমার মিষ্টি একটা বোন, নাম ঈশা চৌধুরী। তোরা ওকে বোনের মতো দেখবি, বুঝলি? আরে কি যে বলিস তুই, তোর বোন মানে আমাদের বোন। হয়েছে, কেউ সন্দেহ করার আগে এখান থেকে বের হতে হবে, নয়তো সমস্যা হয়ে যাবে। আরে চিন্তা কেন করছিস? আমরা থাকতে তোদের গায়ে ঐশার গায়ে কেউ টোকাও দিতে পারবে না। আমার কথা কেন বললেন? ভাইয়ারও তো ক্ষতি হতে পারে। আপনার ভাইয়ার সম্পর্কে আপনি নিজেও এখনো ভালো করে কিছু জানেন না। আমারও তো জানতে হবে না, আমি শুধু এটা জানি ভাইয়া থাকলে আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। ঈশা, সব কথা কি এখানেই বলবি, নাকি এবার গাড়িতে উঠবি? হ্যাঁ চল, কথাটা বলে দৌড়ে গাড়িতে উঠে গেল। কিরে, এ তো এখনো বাচ্চাই রয়ে গেল। এবার কি তোরা যাবি নাকি আমি চলে যাব? হ্যাঁ চল। ওরা 6 জন একটা গাড়িতে উঠল। ওদের গাড়িটা ব্লু ফ্ল্যাপ ও হোয়াইট ফ্ল্যাপের সাথে গাড়ির ছাড়াগুলো। গাড়ি চলতে থাকে, সাথে ওদের মধ্যে কথাবার্তাও চলতে থাকে। ভাইয়া একটা কথা বলবো? খিদে ফেলেছে। তুই আগে বলবি না? শাকিল, ড্রাইভারকে বল রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাতে। শাকিল ড্রাইভ করতে করতে বলে। ড্রাইভার একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায়। চল ঈশা, আর তোরাও আয়। আরে আমরা এই পোশাকে ভিতরে যাওয়াটা ঠিক হবে না। তুই আর ঈশা যা, আমরা গাড়িতে আছি। আর এই নে কার্ড, আর এই নে বন্দুক। আরে এগুলো নিয়ে আমি কি করব? রেস্টুরেন্টে খেলে তো পাউন্ড দিতেই হবে, আর তোর কাছে তো পাউন্ড নেই। আর বন্দুক তোর আত্মরক্ষায় ব্যবহার করবি। আমার কাছে ক্যাশ আছে, আর এটা নিয়ে গেলে ভেতরে তো ঢুকতেই দিবে না। ঠিক আছে, কোনো সমস্যা হলে কল দিবি। ওকে, চল ঈশা। আকাশ ঈশাকে নিয়ে ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে ওরা একটা কেবিনে ঢুকে খাবার খেয়ে নেয়, কিন্তু যখনই ওরা বের হবে তখন একজন ওয়েটার ওদের সামনে আসে। স্যার, রেস্টুরেন্টে অনেক লোক মানুষদের জিম করে রেখেছে 1 ঘন্টা ধরে। কি বলছেন? আমরা তো 30 মিনিট হলো ঢুকলাম, কই আমরা তো তেমন কিছু দেখলাম না। স্যার, আপনারা তো পেছনের গেট দিয়ে ঢুকেছেন, তাই স্যার বাঁচতে চাইলে আবার ওই গেট দিয়ে বেরিয়ে যান। এই কথা আগে কেন বলেননি? স্যার, আপনারা ক্ষুধার্ত ছিলেন, সেই জন্য ভাবলাম আপনাদের খাইয়ে নিরাপদে বের করে দেব। ধন্যবাদ, কিন্তু বাকি লোকদের কোথায় নিয়ে গেছে? পার্টি রুমে। আচ্ছা, আপনি পুলিশকে কল দিয়েছেন? স্যার, আমরা হোটেলে ফোন ছাড়া ইউজ করতে পারি না, আর ওটা রিসেপশনের রুম। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। তারপর আমি আমার ফোন বের করে শাকিলকে কল দিয়ে সব কিছু বলতে থাকি। আমার কথা শুনে শাকিল, অন্তর, মুহাম্মদ, শহীদুল ওরা 4 জন পিছনের গেট দিয়ে ভেতরে ঢুকে। আকাশ, তুই ঈশা নিরাপদে গাড়িতে চলে যা। কিন্তু তোরা? আমাদের কিছু হবে না, তুই যা। আকাশ ঈশাকে নিয়ে গাড়িতে চলে আসে। তুই এখানে থাক, আমি ভেতরে যাচ্ছি। ভাইয়া আমার একটা ভয় করবে। কিন্তু আমাকে যে যেতেই হবে, ওরা একটা বিপদে পড়ে যাবে নয়তো। কিন্তু ভাইয়া তোর কিছু হয়ে গেলে আমি কি করব? আমার কিছুই হবে না, তুই গাড়িতে বসে থাকবি, কোনো কারণে গাড়ি থেকে বের হবি না। আর আমি তোর সাথে কথা বলতেই থাকবো, তাই তোর কোনো ভয় নেই। আচ্ছা ভাইয়া, সাবধানে। তুই চিন্তা করিস না, আমি ঠিক ফিরে আসব। আকাশ ঈশার থেকে বিদায় নিয়ে ভিতরে চলে যায়। ওখানে গিয়ে দেখে শাকিল, অন্তর, মাহমুদ, শহীদুল ওরা কেউ নেই। সেই জন্য আকাশ ওদের খুঁজতে পার্টি রুমের দিকে যায়। ওখানে দেখে ওদের 4 জনের কয়েকটা লোক বন্দুক তাক করে নিয়ে যাচ্ছে। আকাশ ওদের পিছু পিছু যেতে থাকলো। এক পুরো করে আকাশ একটা কোণে বন্দুক দেখতে পেল। বন্দুকটা যে শাকিলের তা চিনতে অসুবিধা হলো না, কারণ এই বন্দুকটা শাকিল আকাশকে দিতে চেয়েছিল, কিন্তু আকাশ নেয়নি। তাই আকাশ বন্দুকটা হাতে নিল আর ওই লোকগুলো গুলি করে পিছন থেকে 3টা লোককে মেরে ফেলল। এটা দেখে ওরা 4 জন বাকি লোকগুলোর গুলির সাথে সাথে মারা শুরু করে দিল এবং ওখানে থাকা ওদেরকে মেরে রেস্টুরেন্টের একটা রুমে নিয়ে রেখে আসলো। আকাশকে দেখে ওরাও একটু শান্তি পেল। একে একে ওরা 5 জন রুমে প্রবেশ করলো এবং ওই রুমে থাকা গুন্ডগুলোকে গুলি করতে লাগলো। ওরাও পাল্টা গুলি করতে লাগলো। ওদের কয়েকটা গুলি এসে শাকিল, অন্তরের গায়ে লাগে, কিন্তু ওদের গায়ে বুলুক প্রুফ জ্যাকেট থাকার কারণে ওদের কিছুই হলো না। সেই জন্য ওরা গুন্ডগুলোকে সহজেই হারিয়ে দিতে পেরেছে। ওদের সবাইকে মেরে ফেলে ওরা 5 জন যেই রুম থেকে বের হতে যাবে তখনই একটা গুন্ডা গুলি করলো। গুলিটা এসে আকাশের হাতে লেগে বেরিয়ে যায়
এতে করে রক্ত পড়তে থাকে আকাশের হাত থেকে। এতে করে আকাশ পড়ে গেল। কেউ একজন এসে আকাশকে ধরে পেল। শাকিল পিছনে ফিরে গুন্ডাটাকে গুলি করে মেরে ফেলে। অন্তর তাকে দেখে আকাশ একটা মেয়ের কোলে শুয়ে আছে, তার হাত থেকে রক্ত পড়ছে। সেই জন্য তাড়াতাড়ি করে আকাশকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যেতে থাকে, সাথে ওই মেয়েটাকেও, যে আকাশকে পড়ে যেতে দেখে ধরে ফেললো। এইদিকে ঈশা তো কেঁদেই চলছে। কেননা এই খবরটা যদি আকাশের আব্বু শুনে তাহলে তো পুরো লন্ডনে আতঙ্ক ছড়িয়ে দিবে। ভাইয়ের কি হয়েছে? তেমন কিছু না, হাতে গুলি লেগে বেরিয়ে গেছে, ডাক্তার সেলাই করে দিলে ঠিক হয়ে যাবে। গাড়ি হসপিটালে চলে আসলো। আকাশকে তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে যাওয়া হয়, কিন্তু আকাশের শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে যাওয়াতে রক্তের প্রয়োজন পড়ে। ওখানে থাকা কারোর রক্তের সাথে মিলছে না, কিন্তু এই মেয়েটার সাথে মিলে গেল রক্তের গ্রুপ। সেই জন্য মেয়েটা আকাশকে রক্ত দিয়ে মেয়েটা ওখান থেকে চলে যায়। অপারেশন শেষ হলে আকাশকে বেডে শিফট করা হয়। 6 ঘন্টা পর আকাশের জ্ঞান ফিরে। আকাশ পাশে তাকিয়ে দেখে ঈশা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলছে। আরে পাগলি, দেখ আমার কিছুই হয়নি। কি দরকার ছিল ওদের সাথেই লাগতে যাওয়ার? আমি না গেলে তো অনেক ক্ষতি হয়ে যেত ওদের। আকাশ আর ঈশা কথা বলতেছিল, তখনই শাকিল, অন্তর, মাহমুদ, শহীদুল ওরা রুমে আসে। এখন কেমন আছিস? এই তো ভালো, কিন্তু তোদের মুখ এরকম শুকনো দেখাচ্ছে কেন? তোর জন্য আমাদের বাঁচাতে গিয়ে তোর এই অবস্থা, তাহলে তুই বল আমরা ভালো থাকি কি করে? তোরা আমার বন্ধু, তোদের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকতাম বল? এখন আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে। অন্যদিকে ঈশার আব্বু আকাশের আব্বুকে কল দিয়ে সব কথা বলতে থাকে। শুধু আকাশ যে লন্ডনে এসেছে এই কথাটা এখনো বলেনি। আকাশের আব্বু আকাশের সাথে কথা বলতো না, সেজন্য শাহজাহান চৌধুরী ওনার বোনের কাছে কল দিয়ে আকাশের খোঁজ খবর নিত। আকাশ ওর আব্বুর সাথে কোনো কথা বলে না, তা আপনারা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। ওই দিন আকাশকে হসপিটাল থেকে নিয়ে গিয়ে একটা সেফ হাউসে রাখা হয়। আর এই সেফ হাউসটা শাকিল, অন্তর, মাহমুদ ও শহীদুল ওদের 4 জনের জন্য। এখানে ওদের প্রাণের কোনো সংকট থাকলে ওরা এখানে এসে নিজেদের রক্ষা করতে পারে, সেই জন্য এই সেফ হাউসটা তৈরি করা হয়। তুই এখানে রেস্ট নে, আমাদের কাজ আছে, ওখানে যেতে হবে। মিটিংয়ে আজকে না গেলে হয় না? আকাশের মুখে এমন কথা শুনে শাকিল অবাক, কেননা এই মিটিংয়ের কথা আকাশ কি করে জানলো? তুই কি করে জানলি? আমি আরও অনেক কিছুই জানি যা তোরা নিজেরাই জানিস না। কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ মিটিং, যেতেই হবে। তোদের মিটিংয়ে আজকে কি আলোচনা করবে তা আমি তোদের এখান থেকেই বলে দিতে পারবো। তাহলে শোন, আজকের মিটিংটা হবে একের বিরুদ্ধে। তুই কি করে একে চিনিস? তবে একটা কথা মনে রাখবি, একে কোনো সাধারণ লোক না, আর নাই ও কোনো খারাপ কাজ করে। তাহলে শুধু শুধু তোরা কেন নিজের প্রাণটাই দিবি? কি বলছিস কি তুই? আমাদের মারার মতো এত সাহস কি করে পাবে ওই একে? আমি যাই বলছি ঠিক বলছি, একটু ভেবে দেখবি। আমি চাই না তোদের কিছু হয়ে যাক। আচ্ছা তোরা মিটিংয়েই যা, আমি ঈশাকে নিয়ে এখানে আছি। দরকার হলে কল দিবি, আর এখানে খাবার রাখা আছে আন্ডারগ্রাউন্ডে। ঠিক আছে, তবে সাবধানে যাবি। আচ্ছা আকাশ, যাই, মিটিং শেষে একটা মিশনে যাব, 2 দিন পর আসবো। কোনো সাহায্য লাগলে বলবি। আকাশের কথা শুনে ওরা হাসলো। তুই এখানে আসলি না মাত্র 1 দিনও হলো না, আর তুই কি করে আমাদের সাহায্য করবি? তা সময়ই বলে দিবে, সাবধানে যাবি। ঈশা, আকাশের খেয়াল রাখবি। তা আপনাদের বলতে হবে না, আমি আমার ভাইয়ের খেয়াল ঠিকই রাখবো। ওরা 4 জন রুম থেকে চলে গেল। ভাইয়া, আমরা কি এখানেই থাকবো? কেন, এখানে থাকতে কি তোর কষ্ট হবে? না, তা আমি ভেবেছি এখানে এসে অনেক শপিং করব, ঘুরবেও বেড়াবো। এখন তো মনে হচ্ছে তার কিছুই হবে না। আমি একটু সুস্থ হই, তোর সব ইচ্ছা পূরণ হবে। সত্যি ভাইয়া? সত্যি। তুই এখন একটু খেয়ে রেস্ট নে। আর তুই? আমিও রেস্ট নিব। কথাটা বলে ঈশা ওখানে থাকা একটা বেডে শুয়ে পড়ল। অন্যদিকে শাকিল, অন্তর, মাহমুদ ও শহীদুল ওরা 4 জন অফিসে চলে এসেছে। ওরা অফিসে এসে নিজেদের কেবিনে চলে যায়। তখনই কেউ একজন ওদেরকে ডাক দেয় মিটিং রুমে আসার জন্য। সেই জন্য ওরা 4 জনে মিটিং রুমে চলে যায়। ওই রুমে আরও অনেক অফিসার ছিল। তোমাদের যে জন্য ডেকেছি, তোমাদের সবাইকে একটা মিশনে যেতে হবে। মিশন সম্পর্কে একটু বলে দিবেন? মানে আমাদের কি করতে হবে ওখানে? সব কিছু বলবো। স্যার, আমার একটা কথা ছিল।
কি কথা? স্যার আজ 4 বছর ধরে এই চেয়ারটা খালি পড়ে আছে। এই চেয়ারটা আসলে কার? এই চেয়ারটা হচ্ছে আমাদের বড় স্যারের। কিন্তু স্যার, আমরা তো কেউ ওনাকে আজ পর্যন্ত দেখলাম না। ওনাকে দেখার দরকার নেই। তাছাড়া এই মিশনটা হবে আর্কের বিরুদ্ধে। তা নয় বুঝলাম, কিন্তু আমাদের সাথে তো একে সম্পর্কে কিছুই জানি না। না ওর কোনো ছবি, না কোথায় থাকে, এবং কি ছেলে না মেয়ে এটাও তো আমরা জানি না। এটাই আমাদের বড় ব্যর্থতা। কিন্তু তোমাদের যে মিশনে দিব ওই মিশনটা অনেক রিস্ক আছে। ওই মিশনে গেলে তোমরা বেঁচে নাও ফিরতে পারো, কারণ ওই মিশনটা হবে একটা আইল্যান্ডে। আর ওই আইল্যান্ডের চারিদিকে এত সিকিউরিটি যে ওখানে তোমরা প্রবেশ করতে পারবে কি না তাও আমি বলতে পারবো না। ওই আইল্যান্ডে প্রবেশ করার জন্য তো কোনো গেট হবে। ওই আইল্যান্ডে ঢোকার জন্য তোমাদের গেট নেই, সেজন্য ওখানে কিভাবে ঢুকতে হবে তা তোমাদের বের করতে হবে। কিন্তু স্যার, আমরা 10 জন মিলে এত বড় মিশন কিভাবে শেষ করব? তোমাদের সাথে 500 কমান্ডার দেওয়া হবে। আমাদের কখন যেতে হবে? এখনই তোমরা তৈরি হয়ে নাও। ওকে বস। মিটিং শেষ করে ওরা 50টা প্রাইভেট হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে। ওরা ওই আইল্যান্ডের কাছে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। সেই জন্য ওরা আইল্যান্ডের পাশে ছোট্ট একটা দ্বীপে ওরা ল্যান্ড করে, কারণ এমনিতে ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর। তার উপর রাত হয়ে গেছে। এই মিশনটা রাতে করা যাবে না, সকালে আইল্যান্ডে যাওয়ার রাস্তা বের করতে হবে। এইদিকে সন্ধ্যা হয়ে যায়। আকাশ ও ঈশা ওদের ঘুম ভেঙে যায়। আকাশ ঘুম থেকে উঠে ঈশাকে ডাকতে থাকে। এইদিকে ঈশা তো উঠে বসেই আছে। ঈশা, নাস্তা করতে আয়। তোকে খাইয়ে আমাকে একটা জায়গায় যেতে হবে। কি বলছো ভাইয়া? তুমি এই সন্ধে বেলায় কোথায় যাবে? আমার একটু কাজ আছে, তোকে একা একা থাকতে হবে। ভাইয়া, আমার তো ভয় করবে। এর জন্য আমি তোকে আব্বুর কাছে দিয়ে আসবো। কি? তুই আমাকে মামার কাছে দিয়ে আসবি? মামা যদি তোর কথা জিজ্ঞেস করে তখন কি করব? বলবি তুই একা এসেছিস। কিন্তু তুই কোথায় থাকবি? আমি আজ রাতটা পার করে হোটেলে উঠব, তারপর তোকেও আমার কাছে নিয়ে আসবো। মামু তো কখনো রাজি হবে না। আর তুই তো জানিস আমি ওখানে, মামা কিছুতেই আমাকে একা ছাড়বে না। তা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই ওই বাড়িতেই থাকবি। বাকিটা আমি তোকে ফোনে বলবো, তাই রেডি হয়ে নে। ওকে। ওরা নাস্তা করে রেডি হয়ে নেয়। আকাশ ঈশাকে ওদের বাড়ির সামনে নিয়ে এসে নামিয়ে দেয়। এবার তুই ভেতরে যা। আর হ্যাঁ, আব্বুকে একটা কল দে, তাহলে ভেতর থেকে আম্মু এসে তোকে নিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তুই কোথায় যাবি আর কবে আসবি? আমি অনেক তাড়াতাড়ি চলে আসব। আমি তাহলে আসি। আকাশ ওখান থেকে চলে যায়। আকাশের কথা মতো ঈশা ওর মামাকে কল দিয়ে বললে। আকাশের আম্মু ঈশাকে নেওয়ার জন্য গেটের সামনে চলে আসে, আর মিসেস পারুল বেগমের সাথে সিকিউরিটি গেট খুলে দেয়। ঈশা ওর মামিকে দেখার সাথে সাথে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আমি তো অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক খুশি হয়েছি তুই এসেছিস, কিন্তু আকাশ আসেনি। না মামি। সিকিউরিটি, লাগেজটা ভিতরে নিয়ে যাও। ম্যাডাম, চেক করে পাঠিয়ে দিচ্ছি। চেক করতে হবে না, নিয়ে আসো। ঠিক আছে ম্যাডাম। ঈশা আকাশের মায়ের সাথে বাড়ির ভিতরে চলে যায়। অন্যদিকে শাকিল, অন্তর, শহীদুর, মাহমুদ ওরা 4 জন বসে না থেকে ওই আইল্যান্ড যাওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে, কিন্তু কোনো রাস্তায় ওরা খুঁজে পাচ্ছে না। সেই জন্য ওরা দেখতে থাকলো পানির ভিতর দিয়ে কোনো পথ আছে কিনা। সেই জন্য ওরা দ্বীপের চারিপাশে কোনো সিকিউরিটি দরজা বা কোনো কিছু আছে কিনা তা দেখার জন্য এই দিক দিয়ে ওরা দিক খুঁজতে থাকে, কিন্তু কোনো কিছুই ওরা পায় না। এত কষ্ট না করে এই দ্বীপটা মিসাইল দিয়ে উড়িয়ে দিলেই তো হয়। কথাটা তো মন্দ না। সেজন্য ওরা আইল্যান্ডটাকে উড়িয়ে দেওয়ার জন্য মিসাইল রেডি করে রাখে। এখন শুধু মিসাইল লঞ্চ করা বাকি। একবার মিসাইল লঞ্চ হলে ওই দ্বীপটাকে আর খুঁজে পাওয়া যাবে না। সেজন্য ওরা যেই মুহূর্তেই মিসাইল লঞ্চ করবে তার কিছুক্ষণ আগে আইল্যান্ডটাকে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সেই জন্য ওরা সেই মুহূর্তে মিসাইল লঞ্চ করবে তার কিছুক্ষণ আগে আইল্যান্ডটা সমুদ্রের নিচে তলিয়ে যায়। এটা দেখে শাকিল, অন্তর, মাহমুদ ও শহীদুর এবং ওদের সাথে থাকা বাকি কমান্ডোগুলো আশ্চর্য হয়ে যায়, কেননা এত বড় একটা
আইল্যান্ড কিভাবে সমুদ্রের নিচে ডুবে যেতে পারে। ওখানে থাকা কমান্ডার শাকিলকে জিজ্ঞাসা করে, বস এখন কি করব? মিশন ক্যান্সেল করো আর এখনই হেডকোয়ার্টারের দিকে রওনা দেওয়ার ব্যবস্থা করো। শাকিলের কথা মতো কমান্ডার মিশন ক্যান্সেল করে সবাই হেলিকপ্টারে বসে ওদের হেডকোয়ার্টারে চলে আসে। ওদের এইভাবে আসতে দেখে সিবিআই সহকারী স্পিপ তো অবাক হয়ে যায়। উনি ভেবেছিলেন ওরা মিশন কমপ্লিট করে এসেছে, সেই জন্য উনি শাকিলকে ওয়েলডান জানায়, কিন্তু শাকিল বলে ওঠে, স্যার আমরা মিশন কমপ্লিট করতে পারিনি। কেন? এরপর শাকিল ওখানে ঘটে যাওয়া সব কিছু ওদের বসকে বলতে থাকে। এটা কিভাবে সম্ভব? একটা আইল্যান্ড কিভাবে সমুদ্রের নিচে তলিয়ে যেতে পারে? বস আমরা নিজেও বুঝতে পারছি না কি হলো। ঠিক আছে, তোমরা আসতে পারো। অফিস থেকে বের হয়ে যায় ওরা চারজন। ওদের সেভ হাউসে চলে আসে, কিন্তু সেভ হাউসের ভিতরে ওরা কাউকে দেখতে পাচ্ছে না। সেই জন্য ওরা আন্ডারগ্রাউন্ডের খোঁজ করে, কিন্তু সেখানেও দেখতে পাচ্ছে না। সেই জন্য দরজার সামনে থাকা সিসিটিভি ফুটেজ চালু করে দেখে আকাশ ঈশাকে নিয়ে বেরিয়ে গেল। ও শিট, এই আকাশকে নিয়েও পারি না। এভাবে না বলে ঈশাকে নিয়ে কোথায় গেল? এইদিকে ফোনটাও বদ্ধ। এইদিকে ঈশা ওর মামা মামির সাথে বাড়ির ভিতরে চলে আসে, কিন্তু ঈশা খেয়াল করে বাড়ির ভিতরে এত সিকিউরিটি যে বলার বাহিরে। ঈশার ভিতরে গেলে আকাশের আম্মু ঈশাকে একটা রুমে নিয়ে যায়। ঈশা, এই রুমে থাকতে তোর কোনো অসুবিধা হবে না তো? মামি কি যে বলো না, এটা তো আমার রুম থেকে অনেক বড়। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মামা কোথায়? এই তো 9টার দিকেই চলে আসবে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। কথাটা বলে পারুল আক্তার নিচে চলে আসে। অন্যদিকে ওরা সেফ হাউসে বসে আছে আর অনেক চিন্তায় আছে। আকাশ হঠাৎ কাউকে কিছু না বলে কোথায় গেল, এগুলো ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। শাকিল ঘুম থেকে উঠে দেখে আকাশ সেফ হাউসের ভিতরে ঢুকছে। কইছিলি সারা রাত? একটু কাজে বাইরে গিয়েছিলাম। তুই এখানে আসলে একদিনও হলো না, তোর কি কাজ থাকতে পারে? আমার কথা বাদ দিয়ে এটা বল, তোরা মিশন শেষ করে কেন আসলি না? তুই কি করে জানিস? আমি তোদের আগেও বলেছি, আমি যা জানি তা হয়তো তোরা নিজেও জানিস না। আমি আজ থেকে হোটেলে থাকবো। তা না হয় বুঝলাম, কিন্তু তুই বাড়িতে কেন উঠবি না? সেসব কথা পরেও জানতে পারবি। এখন আমি একটা হোটেলে উঠব আর এখানকার সবচেয়ে বড় ভার্সিটিতে ভর্তি হব। কেন? পরে জানতে পারবি, এখন আমি আসি। আকাশ ওখান থেকে বের হয়ে একটা হোটেলের দিকে চলে যায়। এরপর লন্ডনের নামকরা কলেজে এডমিশন নেয় পিএইচডি করার জন্য। ওই দিন সব কিছু ঠিক করে আকাশ হোটেলে চলে আসে এবং ঈশাকে কল করে সব জানিয়ে দেয়। আর ঈশাকে হোটেলের ঠিকানা দিয়ে দেয় যাতে করে ঈশা চলে আসতে পারে। পরের দিন সকালে ঈশা ওর মামিকে অনেক বুঝিয়ে কোনো সিকিউরিটি না নিয়ে হোটেলে চলে আসে, কারণ সিকিউরিটি আনলে তো ঈশার সমস্যা হবে, আকাশেরও। ঈশা হোটেলের রিসেপশনে এসে রুম নাম্বার জিজ্ঞাসা করতে ওরা বলে দিল ওই রুমটা কোন দিকে। ঈশা ওই দিকের রুমটায় চলে গেল আর দরজা খোলা ছিল, সেই জন্য রুমের ভিতরে চলে আসলো। কি রে, চলে এসেছিস? ভাইয়া তুমি দরজা কেন খুলে রেখেছিলে? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আরে আমি তো তোর জন্যই খোলা রেখেছিলাম। এখন চল ভার্সিটিতে যাই। আচ্ছা চলো। ঈশাকে নিয়ে ভার্সিটিতে চলে আসলাম, তবে একটা ট্যাক্সি করে, কোনো গাড়ি ছাড়াই। ওরা দুজনে গাড়ি থেকে নেমে ভার্সিটিতে ঢুকলো। দেখে অনেক ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে কয়েকটা ছেলেমেয়ের সামনে। আকাশ ওই দিকে খেয়াল না করে চলে যেতে চাইলে ওখান থেকে একটা ছেলে ডাক পড়ে, ওই হিরো এদিকে আয়। আমি কথাটা শুনে থেমে গেলাম। আমাকে বলছেন? তুই ছাড়া এখানে তো আর কেউ নেই। কি জন্য ডেকেছেন? তোর সাথে ওই মেয়েটাকে বল আমার পায়ে জুতোটা মুছে দিতে। যদি না বলি? তাহলে অনেক কিছু হতে পারে, যেমন ওকে তুলে নিয়ে এর চেয়ে বেশি বলা প্রয়োজন হবে না, বুঝে নে। আমি তোমাদের থেকে অনেক সিনিয়র, আর সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় তা মনে হয় তোমরা জানো না। অন্য একটি ছেলে বলে ওঠে, তুই কে? তোকে কৈফিয়ত দিতে হবে? আমি কেউ না। তুই ক্যান্টিনে যা, আমি আসতেছি। ঈশা চলে যেতে চাইলে ছেলেগুলো ঈশাকে নিয়ে বাজে মন্তব্য করে। সেই জন্য যে বাজে মন্তব্য করেছে ঈশা ওই ছেলেটির গালে দুটো থাপ্পড় দিল। পুরো ভার্সিটিতে সবাই যেখানে ওদের সামনে কথা বলতে ভয় পায়, সেখানে কি না একটা মেয়ে ওর গায়ে হাত তুলেছে। এটা কি করে ভাবা যায়? তোর এত বড় সাহস, তুই এই আশিকের গায়ে হাত তুলিস? আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আশিক,
তোকে কত করে মানা করেছি এই সব কাজ ছেড়ে দিতে। দেখ তুই এটার মধ্যে নাক গলাবি না। করলে কি করবি? এক প্রকারে আশিস চলে গেল, কারণ আশিস ভালো করে জানে ওর সাথে লাগতে গেলে হিতে আশিতেরই ক্ষতি। এখন হয়তো আপনারা ভাবছেন ঈশার সাথে এত কিছু হয়ে গেল, আকাশ কেন চুপ করে রইল। আসলে আকাশ ভালো করে জানে ঈশা চাইলে এদের মতো 6-7 জনকে একাই সাহায্য করতে পারবে, সেই জন্য আকাশ চুপ করেছিল। এরপরেই মেয়েটি আকাশের সামনে এসে দাঁড়ায়। আপনার সামনে আপনার জিএফকে ওরা বাজে কথা বলছে আর আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন। আসলে আমি থাক, আর বলতে হবে না। সরি আপু, ও ও আমার মামাতো ভাই, কিন্তু আমরা ভাই বোনের মতোই একজন আরেকজনের খেয়াল রাখি। তা কেমন খেয়াল রাখে তা তো দেখতেই পেলাম। তা এই এমন হ্যাবলার মতো থাকে কেন? আসলে ভাইয়া মারপিট এইসব কিছুই জানে না। আচ্ছা, ভার্সিটিতে কোনো সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করবে। আপনার নাম? আমি ইরা চৌধুরী, এই ভার্সিটিতে অনার্স 4th ইয়ারে পড়ি আর এই ভার্সিটির সভাপতির মেয়ে। ধন্যবাদ আপু, আপনার সাথে পরিচয় হলে। ইরা ওখান থেকে চলে যায়। এই ভাগে আপনাদের ইরা চৌধুরীর পরিচয়টা একটু দিয়ে দেই। শরীফুল চৌধুরী একমাত্র মেয়ে হচ্ছে ইরা চৌধুরী, সাথে এই গল্পের নায়িকা। ইরার সম্পর্কে বেশি বর্ণনা দিলাম না, কারণ গল্পটা রোজার সময় লেখা হয়েছে, সেই জন্য একটা মেয়েকে এরকম বর্ণনা দেওয়া ঠিক হবে না। শরীফুর রহমান চৌধুরী এই ভার্সিটির সভাপতি, তার সাথে ওনার নিজস্ব কোম্পানি আছে, সাথে আরও অনেক রকম ব্যবসা। এক কথায় বলতে গেলে উনি টপ মিলিয়নের মধ্যে 7 নম্বরে আছে। এবার গল্পে ফেরা যাক। ভাইয়া হাঁ করে কি দেখছিস? ওই মেয়েটাকে কথাটা না বলতেও মুখ দিয়ে বের হয়ে গেছে। সত্যি? এই না না থাক, আর লজ্জা পেতে হবে না, চল। ঈশা, আমি মাঝে মাঝে এটাই ভুলে যাই তুই আমার বড় না আমি তোর বড়। আমি তোর বড়। আকাশ ওই দিন আর কোনো ক্লাস করলো না। ভার্সিটি থেকে বের হতে যাবে তখনই সামনে দেখে ছোট্ট একটা ছেলে দাঁড়িয়ে ভিক্ষা করছে, সেই জন্য আকাশ ছেলেটির সামনে গেল। ছেলেটা আকাশ পাউন্ড দিতে বলে। তুমি ভিক্ষা কেন করছো? স্যার আমরা গরিব তো, তার উপর আমার একটা চোখ অন্ধ। আচ্ছা তুই থাকিস কোথায়? এই তো স্যার, এখান থেকে সামনে গিয়ে হাতের বাম পাশে একটা গলি আছে, ওইখানেই। আমাকে ওখানে নিয়ে যাবি? চলেন স্যার। ঈশা চল, ওর সাথে যাই। আকাশ ঈশা ছেলেটির পিছনে যেতে লাগলো। ছেলেটি একটা বস্তির মতো একটা জায়গায় ওদেরকে নিয়ে আসলো। তোমরা কি এখানেই থাকো? জি, কিন্তু কিছু গুন্ডা আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে চায়। কেন? ওনারা এখানে নাকি হোটেল বানাবে। স্যার ওই লোকগুলো আবার এসেছে। আকাশ তাকে দেখলো এখানে প্রায় 50টার ওপরের পরিবার হবে, আর ওদের বস্তির সামনে 10-12টা লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর বস্তি খালির কথা বলছে। এরা তোমার কি ক্ষতি করেছে? কেন তোমরা এদের এখান থেকে বের করে দিতে চাও? তা কি তোমাকে বলতে হবে? ভালো চাস তো এখন থেকে চলে যা, নয়তো বাঁচবি না। তা পরে দেখা যাবে, এখন এখান থেকে না গেলে তোদের কে বাঁচাবে সেটা চিন্তা কর। আকাশের কথা শুনে লোকগুলো হাসে। দেখ তোর হাল কি। ঈশা তুই ওই দিকটায় গিয়ে বস, আমি এদের দেখছি। ঠিক আছে ভাইয়া। ঈশা আকাশের থেকে দূরে চলে যায়। ঈশা চলে যাওয়ার পরে আকাশ ওর পায়ের থেকে বন্দুক বের করে ওদের মারতে থাকে। ওরাও পাল্টা গুলি করে, কিন্তু আকাশের সাথে ফেরে উঠল না। ওরা ওখান থেকে পালিয়ে যায়। ওরা চলে গেলে আকাশ ঈশাকে বের হতে হবে। ঈশা বের হয়ে আসলো। ভাইয়া তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, এখন এদের জন্য কিছু একটা করতে হবে। কি করবি? দেখ কি করি। আকাশের ফোন বার করে কাকে যেন কল করা 30 মিনিটের মধ্যে 4টা ট্রাক আসে। প্রতিটা ট্রাকে রমজানের অনেক পণ্য আছে। এরপর আকাশ ওখানে থাকা কয়েকটা পরিবারকে এক একটা করে ব্যাগ দিয়ে দেয়, আর একটা কার্ড দিয়ে এটা বলে যে কোনো প্রয়োজন হলে যেন আকাশকে কল করা হয়। এই কথা শুনে ওখানে থাকা সবাই আকাশকে অনেক দোয়া করে। এইদিকে এত কিছু হয়ে গেল, ঈশা এখনো কিছুই বুঝতেই পারছে না। হা করে কি দেখছিস? এখানে আসলি একদিনও হলো না, আর তোর কাছে এত কিছু কি করে আসলো? কথা না বলে চল। ওকে চল, কিন্তু ভাইয়া আমি এখন কোথায় যাব? মানে
তোর সাথে না বাড়িতে? বাড়িতে। আর তুই? হোটেলে। তুই এখান থেকে বাড়িতে চলে যা। আম্মু কিছু জানতে চাইলে বলবি তুই শহরটা ঘুরে দেখার জন্য বের হয়েছিস। ঠিক আছে ভাইয়া, আমি আসি, তুইও যা। ওরা ওখান থেকে যে যার মতো জায়গায় চলে আসে। ঈশা বাড়িতে আসতে আকাশের আব্বু ঈশাকে বলল, ঈশা মামুনি, তুমি নাকি কোনো সিকিউরিটি আর গাড়ি না নিয়ে বাইরে গিয়েছিলে? হ্যাঁ মামা। ঈশা, তুমি জানো না তুমি এইভাবে বাইরে যাওয়াটা ঠিক না। এরপর থেকে তুমি যেখানে যাবে তোমার সাথে 8জন সিকিউরিটি যাবে সব সময়। কিন্তু মামু। কোনো কিন্তু নয়, এখন উপরে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসো। ঠিক আছে। অন্যদিকে আকাশ হোটেলে গিয়ে ভাবতে থাকে। তখনই একটা কল আসে আকাশের ফোনে। আকাশ কলটা রিসিভ করে। বলো, কি জন্য কল দিয়েছো? স্যার, আমাদের মিশনটা কেন্দ্রচল হয়ে গেছে। জানি আমি। আর একটা কথা, ভার্সিটিতে কয়েকজন লোক পাঠাবে কাল। ওদের বলবে এই কাজগুলো যেন শেষ করে। হয়ে যাবে স্যার। আকাশ কলটা কেটে দিয়ে ভাবতে থাকে, কাজটা কি ঠিক করলো? এইদিকে শাকিল সহ ওরা 4 জন আজকেও ওই আইল্যান্ডের উদ্দেশ্যে বের হবে, কিন্তু আজকে ওরা এসে দেখে আইল্যান্ড ঠিকই আছে। কিন্তু তাহলে রাতে হঠাৎ কোনোটা ডুবে গেল কেন? এটা বলে শাকিল ওদেরকে নিয়ে পানিতে নেমে যায়। ওর আইল্যান্ডটা যতটা কাছে আসলো ঠিক ততটাই খেয়াল করলো আইল্যান্ডটা থেকে কেউ যেন বের হচ্ছে, কিন্তু বের হওয়ার জন্য কোথাও কোনো রাস্তা দেখতে পাচ্ছে না। সেই জন্য ওরা অনেক সতর্কতার সাথে আইল্যান্ডের কাছে চলে আসলো। ওরা আইল্যান্ডের কাছে আসতেই রাডারের মধ্যে ধরা পড়ে যায়। এতে করে ওদের জালের মধ্যে আটকে ফেলা হয়, সাথে ওদের চোখ বেঁধে আইল্যান্ডের ভিতরে নিয়ে একটা রুমে বেঁধে রাখা হয়। অন্যদিকে আকাশ পরের দিন ভার্সিটিতে যায়। ওখানে গিয়ে ইরাকে দেখতে পেল। একটা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আকাশ কোনো কথা না বলে চলে যেতে চাইলে ইরা আকাশকে ডাক দেয়। এই ছেলে, এদিকে আয়। আমাকে বলছেন? এইদিকে আয়। কাল তোর সাথে থাকা মেয়েটি কোথায়? ও তো বাসায়। চল তুই আমার সাথে। কোথায়? গেলেই দেখতে পারবি। কথাটা বলে ইরা আকাশকে নিয়ে একটা হসপিটালে আসে। আমরা এখানে কেন এসেছি? ভিতরে আয়, বুঝতে পারবি। ইরা আকাশকে নিয়ে ভিতরে যায়। এইদিকে কাল তো তোর সাথে এদের ঝগড়া হয়, কিন্তু আজ এরা হসপিটালে, এর কারণ কি? আমি তো কিছু করিনি। তা তো পুলিশ বুঝবে। পুলিশ কেন? মনে হচ্ছে কিছুই বুঝিস না। ওই তো পুলিশ আসলো বলে। এর মধ্যে পুলিশ এসে আকাশকে নিয়ে যায়, কিন্তু ইরা ইচ্ছে করলেও আকাশকে বাঁচাতে পারবে না, কারণ আকাশ এখন মার্ডার কেসের আসামি। পুলিশ আকাশকে লকআপে নিয়ে আসে। আমি কি একটা কল করতে পারি? এই নে। আকাশ শাকিল সব ওদেরকে কল করে যাচ্ছে, কিন্তু ওদের ফোন বন্ধ পাচ্ছে, সেই জন্য একটু চিন্তিত হয়ে পড়ছে। খিরে, কোনো ব্যবস্থা করতে পারছিস নি? ওদের ফোন বন্ধ। তা ওদের পরিচয় কি? ওরা সিবিআইতে কাজ করে। আমার বন্ধু। কি, তোদের বন্ধু সিবিআইতে কাজ করে? আমাদের কিছু করার নেই। ওনারা আসলেই তোকে ছেড়ে দেওয়া যেত। এখন উকিল ছাড়া আর কোনো উপায় নেই। তখনই কেউ একজন বলে ওঠে, এই যে উকিল, ওকে ছেড়ে দিন। কাগজ চেক করে আকাশকে ছেড়ে দিল। সত্যি আপনি আমার অনেক বড় উপকার করলেন। কি করে যে আপনার উপকারের ঋণ শোধ করব আমি। চিন্তা করবেন না, সময় হলে আমি। কথাটা বলে ইরা চলে যায়। এইদিকে আকাশ ইরা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। এইদিকে আকাশ শাকিল ও বাকি 3 জনকে খুঁজতে ওদের অফিসে যায়, কিন্তু ওখান থেকে বলা হয়েছে ওরা নাকি আজকে ডিউটিতে আসেনি। তাহলে ওরা কোথায় যেতে পারে? তোদের ভাগ্য ভালো, তোদের ভাগ্য ভালো, তোদের ছেড়ে দিচ্ছি। এরপর থেকে যদি আন্ডারগ্রাউন্ডের আশেপাশে তোদের দেখি তাহলে আর বেঁচে ফিরতে পারবি না। কথাটা বলে আকাশ চোখ বেঁধে আইল্যান্ড থেকে অনেক দূরে একটা দ্বীপে এসে এইদিকে ওরা রক্ষা পেয়ে তাড়াতাড়ি করে জায়গা থেকে চলে আসে। অন্যদিকে পরের দিন সকালে ইরা ও ইরার আব্বুকে নিয়ে ইরা ও ইরার আব্বু মিস্টার শাহজাহান চৌধুরী বাড়িতে এসে হাজির। ইরার আব্বু আর আকাশের আব্বু মিলে কথাবার্তা বলতেছে। তখনই ঈশা এসে হাজির। মামু, আমি একটু শপিংয়ে যাব। আচ্ছা, যাওয়ার সময় গাড়ি নিয়ে যাবি। আমার গাড়ি লাগবে না। ঈশা, তুমি এখানে এসেছো অথচ আমাদের কোনো গাড়ি ইউজ করছো না, কোনো সমস্যা হয়েছে কি? না মামু।
ওদের কথা এভাবে ইরার পিছনে ফিরে তাকায়, তখনই দেখে ঈশা দাঁড়িয়ে আছে, আর ঈশাও ইরাকে দেখে চিনে ফেলে। আরে ঈশা, তুমি এখানে? কিন্তু তুমি এখানে কেন? আমি তো আব্বুর সাথে এসেছি। আঙ্কেল, ঈশাকে... ও হচ্ছে আমার একমাত্র বোনের মেয়ে ঈশা। কয়েকদিন আগেই আমেরিকা থেকে এসেছে। আমাদের এখানে থাকবে কয়েক মাস। তা তোমার সাথে থাকা সে ছেলেটা কোথায়? ঈশা, মামুনি, এরা কোনো ছেলের কথা বলছে। কেউ না মামু, আমি আসি। আর কোনো কথা না বলে ঈশা ওখান থেকে চলে যায়। এইদিকে ইরার আব্বু কথা বলে ইরাকে নিয়ে চলে আসে। অন্যদিকে শাকিল সহ ওরা 4 জন সিবিআই হেডকোয়ার্টারে এসে হাজির। ওদের অবস্থা অনেকটাই খারাপ ছিল, সেই জন্য ওদের হেডকোয়ার্টারে থাকা বেডে চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে ঈশা হোটেলে এসে হাজির। সেখানে আকাশ থাকে। ঈশা আর আকাশ বসে আছে। আসলে ঈশা সারাদিন আকাশের সাথেই থাকে, শুধুমাত্র বিকালের পর ঈশা ওর মামা বাড়িতে চলে আসে, তাও আকাশ এসে নামিয়ে দিয়ে যায়। ভাইয়া, আজকে কিন্তু আমাকে শপিংকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তুই রেডি হ, আমি তোকে নিয়ে যাব। ঠিক আছে ভাইয়া। ভাইয়া, তোকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি। কি কথা? ইরার কথা মনে আছে কি তোর? কে? ইরা? আরে ওই দিন ভার্সিটিতে যে একটা মেয়ে আমাদের বাঁচালো, ওই মেয়েটা। তা কি হয়েছে এখন? মেয়েটাকে দেখলাম ওর আব্বুকে নিয়ে মামার সাথে কথা বলছিল। কার মামা? আরে আমার মামা মানে তোর আব্বু। কেন এসেছে? জানি না, আমাকে দেখে চিনে ফেলে। ও তো তোর কথাও জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি কোনো রকম কথা ঘুরিয়ে ওখান থেকে চলে আসি। ভালো করেছিস, এখন রেডি হ। ঈশা রেডি হয়ে নিল। আকাশের ফোনে একটা কল আসে, সেই জন্য আকাশ রেডি হয়ে ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ওরা সিবিআই হেডকোয়ার্টারের সামনে এসে হাজির। ভাইয়া, আমরা এখানে কেন এসেছি? তোকে আজ একটা সত্যি কথা বলার জন্য। কি ভাইয়া? ভেতরে চল, ঢুকলেই দেখতে পাবি। আকাশ ইরাকে নিয়ে ভিতরে যায়। ওখানে প্রতিটা গেট দিয়ে ঢুকতে গেলে কাঠ লাগে, তাই আকাশ প্রতিটা গেট দিয়ে কাঠ দিচ্ছে, ঢুকছে আর ঢুকছে। আকাশ ঈশাকে নিয়ে একটা কেবিনে আসে। কেবিনটা অনেক বড়, সাথে কেবিনে অনেক রকমের হাই সিকিউরিটি দিয়ে ভরা। ভাইয়া, তুই এই রুমে কেন? তোকে সত্যিটা দেখানোর জন্য। কি সত্যি? দেখাচ্ছি। তারপর আমার সামনে থাকা একটা বোতামে চাপ দিলাম। এরপর অ্যালার্ম বাজতে থাকে, আর অফিসে থাকা সব বড় বড় অফিসার একটা বোর্ড মিটিং রুমের দিকে যেতে থাকে, যা আমার সামনে থাকা সিসিটিভিতে দেখা যাচ্ছে। ভাইয়া, এটা কোথায় যাচ্ছে? আসো আমার সাথে। আকাশ ঈশার হাত ধরে বোর্ড মিটিংয়ের রুমে যায়। যাওয়ার আগে ঈশার মুখে একটা মাস্ক দিয়ে চেহারা ঢেকে নেয়, সাথে নিজের চেহারাও। রুমে ঢুকে আকাশ ওখানে থাকা সবচেয়ে বড় চেয়ারে বসে পড়ে, আর অন্য একজন অফিসারকে বলে একটা চেয়ার আনতে। অফিসার চেয়ার এনে দিল, ঈশা ওখানে বসে পড়ল। আপনাদের এখানে এই জন্যই ডেকেছি, আমাদের দেশে দিন দিন ক্রাইম অনেক বেড়ে যাচ্ছে। এইদিকে আপনারা কী ধরনের পদক্ষেপ নিয়েছেন? ওখানে থাকা সবাই সবার মন্তব্য দেয়। এইসব মন্তব্য শুনে আকাশের মনে হয় এদের সাথে রাজনীতি জড়িত আছে, সেই জন্য আকাশ একটা সিদ্ধান্ত দেয়। আগে কি হয়েছিল তা জানতে চাই না, এখন থেকে আমি যা বলবো তাই হবে। আজ থেকে কোনো কেস হাতে পেলে উপযুক্ত প্রমাণ হাতে থাকলে তাকে গ্রেফতার করবেন, সে যত বড় প্রভাবশালী লোকই হোক না কেন। যদি উপর থেকে কোনো নির্দেশ দেয় ছেড়ে দেওয়ার জন্য, তাহলে কোনো মতেই ছাড়বেন না। এক কথায় আমার অনুমতি ছাড়া কাউকেই ছাড়বেন না। সাথে আরও একটা কথা, আপনারা সবাই একের নাম তো অনেক শুনেছেন। ওখানে থাকা অনেক অফিসার হ্যাঁসূচক উত্তর দিল। আপনাদের কাজ হলো একের বিরুদ্ধে যত প্রমাণ আছে সব ডিলিট করে আকাশের দেবেন। কথা শুনে ওখানে থাকা সবাই আরেকজনের মুখোমুখি দেখছে। ওখানে থাকা একজন অফিসার দাঁড়িয়ে বলতে লাগলো, তাহলে স্যার আমাদের নেক্সট প্ল্যান কি? আর একে সব কিছু নষ্ট করেই বা কেন দেবে? আর আজ পর্যন্ত আমরা কেউ আপনাকে দেখিনি, সব সময় মাস্ক পরে থাকেন। এখানে আমার কথাই শেষ কথা, এটা নিশ্চয়ই আপনারা সবাই ভালো করেই জানেন। তাই আজ থেকে মিস্টার জাফর ইকবালের বিরুদ্ধে থাকা সব প্রমাণ এক করতে থাকেন, আর আমাকে রিপোর্ট করবেন। আর একটা কথা, আমি কিছু নাম আর ছবি দিচ্ছি, এরা কোনো অসুবিধায় পড়লে এদের সাহায্য করবেন। আপনি যা বলবেন তাই হবে। আজকের মিটিং এখানেই শেষ, আপনারা যেতে পারেন। ওরা চলে গেল। ঈশাকে নিয়ে আকাশ ওর কেবিনে চলে আসে, সাথে দুজনেই মাস্ক খুলে নেয়। ভাইয়া, এসব কি? তুই তাহলে? হ্যাঁ, তুই যা দেখেছিস সব সত্য।
তুই তো 15 বছরেও কখনো লন্ডনে আসিসনি, তাহলে কিভাবে কি? মনে আছে আমি প্রতি মাসে 5 দিনের জন্য কোথাও ঘুরতে যেতাম, তখন এখানেই আসতাম। সত্যি ভাইয়া, তুই জিনিয়াস। এখন চল শপিংয়ে যাব। চল। ওখান থেকে বের হয়ে ওরা একটা শপিং মলের সামনে চলে আসে। তখন ওরা শপিং মলের সামনে কিছু ছেলেকে দেখতে পায় যারা মেয়েদের বাজেভাবে টিস করে। ওদের মধ্যে কয়েকটা ছেলে ঈশাকেও টিস করছিল, সেই জন্য আকাশ ওদের সামনে যায়। ওকে গিয়ে সরি বলো। যদি না বলি তাহলে এরপর থেকে দাঁড়াতে পারবি না। ওই হিরোবিল দেখাতে আসবি না। তুই জানিস না আমরা কার লোক? কার লোক? এক লোক। আকাশ ভালো করে জানে এরা একের লোক হতে পারে না, সেই জন্য আকাশ মোবাইল বের করে কি যেন টাইপ করে আবার মোবাইল পকেটে রেখে দেয়। কাকে ফোন করছিস? পুলিশ আমাদের কিছুই করতে পারবে না। তাহলে 15 মিনিট এখানে বসে থাক, তারপর দেখ কি হয়। যখনই আকাশ চলে যেতে চাইলো, একটা ছেলে আকাশের কাঁধে হাত রাখতে আকাশ ছেলেটার হাত টেনে ভেঙে দেয়। তোর সাহস তো কম না, আমাদের গায়ে হাত দিস। শুধু হাত কেন, তোদেরও মেরে রেখে দেব। তবে রে, আজকে তো তোকে কেউ বাঁচাতে পারবে না। এরপর ওদের মধ্যে মারামারি হতে থাকে। কিছুক্ষণ পরে আরো কতগুলো লোক আসে গাড়ি করে আকাশকে মারবে বলে। ততক্ষণে হর জায়গায় আরো একটি গাড়ি সিবিআই থেকে কমান্ডো এসে পুরো জায়গাটা ঘিরে রেখেছে। কমান্ডো, আমি তোমাদের ডেকেছি। এদের সবাইকে নিয়ে যাও আর ভালো করে খাতির যত্ন করো, আর ওদের থেকে কথা আদায় করো। কমান্ডো ওদের সবাইকে ধরে নিয়ে যায়। ততক্ষণে শপিং মলের সামনে অনেক বড় ভিড় জমে যায়। এর ফাঁকে আকাশ ইরাকে নিয়ে শপিং মলের ভিতরে ঢুকে যায়। ওখানে আকাশ ঈশাকে ওর পছন্দ মতো সব ড্রেস কিনে দেয়। ভাইয়া, তুই এখানে অপেক্ষা করো, আমি ড্রেসগুলো পরে দেখি কেমন লাগছে। ঠিক আছে, যা। ঈশার ড্রেস চেঞ্জ করতে গিয়ে দেখে ইরার সামনে দাঁড়িয়ে আছে। ইরাকে দেখে তো ঈশা একটু চিন্তিত হয়ে পড়ে। এখানে কেন? এইদিকে ইরা ও ঈশাকে বলে ওঠে, আরে ঈশা, তুমি এখানে কার সাথে এসেছো? আরে আমি তো ভাইয়ের সাথে এসেছি। কিন্তু তোমাকে তো বাড়ি থেকে একা বের হতে দেখলাম, তাহলে কি করে আসলো? আরে তেমন কিছু না, আমি যাই। কথাটা বলে ঈশা ওখান থেকে আকাশের কাছে এসে ওখান থেকে আকাশকে নিয়ে বেরিয়ে যায়। ইরা অনেক ডাকাডাকি করেছিল, কিন্তু ঈশা কোনো কথা না শুনে চলে আসে। কিরে, এইভাবে নিয়ে আসলি কেন? আরে ওই মেয়েটা এখানে তো। কোন মেয়ে? আরে যে মেয়েটিকে বাসায় দেখলাম সাথে ভার্সিটিতেও, যদি মামুকে বলে দেয় তাহলে তো তুই শেষ। ঠিক করেছিস, এখন তুই বাসায় যা, আমি একটু অফিসে যাব। ওকে ভাইয়া। আকাশ ইরাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায় অফিসে। অফিসে গিয়ে আকাশ শাকিল সহ ওদের 4 জনের সাথে দেখা করে। এখন কেমন লাগছে তোদের? এই তো অনেকটা ভালো। তা তোরা ওখানে কেন আবার যেতে গেলি? কি করব, এই আইল্যান্ডের রহস্য তো উদ্ঘাটন করতেই হবে। আচ্ছা, ওরা তোদের আটকিয়ে রাখার পর বেশি মারেনি তো? তুই কি করে জানিস ওরা আমাদের আটকে রেখেছে? এই রে, ধরা পড়ে গেলাম নাকি? সাবধানে থাকিস। চুপ কেন? আচ্ছা, তোরা ক্রিমিনালদের ধরতে কি করিস? কি করি, আবার লোকাপে ঢুকাই। তাহলে তো গুন্ডারা ধরলে কোনো রুমে আটকে রাখবে, ছবিতে দেখিস না? ও তাই তো, কিন্তু ওরা আমাদের ছেড়ে দিল কেন? ইচ্ছা করলে তো আমাদের মেরে ফেলতে পারতো, কিন্তু ওরা তো তেমন কিছু করলো না। বুঝলাম, তোদের কিছু না করাতে কি তোদের আফসোস হচ্ছে? তা না, কিন্তু আমাদের অনেক ভাবাচ্ছে। আচ্ছা, তোরা রেস্ট কর, আমি যাই। সাবধানে থাকিস। আকাশ ওই রুম থেকে বের হয়ে টর্চার রুমে চলে আসে মাস্ক পরে। ওই রুমে চেয়ারে বেঁধে রাখা হয়েছে কয়েকজন লোককে, যাদের আকাশ সকালে ধরিয়ে দিয়েছিল। আকাশ ওই রুমে আসতেই ওখানে থাকা অফিসার বুঝে যায় যে এটা ওদের বড় স্যার। ওরা কিছু বলেছে? হ্যাঁ স্যার, ওরা আসলে জাফর ইকবালের হয়ে কাজ করে, কিন্তু একে নামে বদনামি করার জন্য ওদের একের নাম ভাঙাতে বলেছে, যাতে করে সবাই একে ঘৃণা করে। ওদের পুলিশের হাতে তুলে দাও, সাথে জাফর ইকবালকে গ্রেপ্তার করার ব্যবস্থা করো। ওকে স্যার, তাই হবে। আকাশ ওখান থেকে চলে যায়। অন্যদিকে আজ একের একটা মিটিং ডেকেছে, যেখানে সারা দেশের মাফিয়াদের আসতে বলা হয়েছে। হয় মিটিং সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই যে কেন ওদের আসতে বলেছে,
একে একে 20টা দেশ থেকে মাফিয়ারা আসতে শুরু করলো ওই আইল্যান্ডে। 20টা দেশের মাফিয়াদের একটা বিশাল রুমে নেওয়া হলো। ওই রুমের চারপাশে এত সিকিউরিটি যে কোনো অপরিচিত ব্যক্তি ওই রুমের আশেপাশেও আসতে পারবে না। সব দেশের মাফিয়া চলে আসার পর মিটিং শুরু হতে থাকে, কিন্তু এখনও একে আসলো না। তাই একে আসা অবধি ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকলো। তখনই তারা লক্ষ্য করলো কালো প্যান্ট, কোট, বুট পরা একটা লোক ওদের সামনে এসে চেয়ারে বসে পড়লো। লোকটার মুখে মাস্ক ছিল, যার জন্য তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। একে আসাতে সবাই দাঁড়িয়ে তাকে সালাম করে। একে ওই আইল্যান্ডে আসার সাথে সাথে আইল্যান্ডটা পানির নিচে ডুবে যায়, যাতে করে কেউ ওখানে প্রবেশ করতে না পারে। সাথে এখানে কি হচ্ছে তা কেউ যেন না জানে। বসুন আপনারা। আপনাদের যে কারণে ডাকা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি স্যার, বলুন। আপনারা হয়তো জানেন আমাদের সাথে টক্কর দিয়ে জাফর ইকবাল ওর কাজকর্ম ঠিকই চালিয়ে যাচ্ছে। তাই আমাদের কাজ হবে জাফর ইকবালের সমস্ত কাজে বাধা দেওয়া, সাথে ওদের শেষ করে দেওয়া। ওকে বস, আপনি যা বলবেন তাই হবে। জাফর ইকবাল আমাদের খারাপ বানানোর জন্য ওর লোকজনদের আমাদের নাম ব্যবহার করতে বলেছে, যাতে করে আমাদের সবাই খারাপ জানুক। তাই আজ থেকে তোমরা নিজেদের লোকজনদের সাবধানে থাকতে বলবে। আর যারা আমাদের দলের না হয়েও আমাদের নাম ব্যবহার করছে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। আর আমি 1 মাসের জন্য আপনাদের সাথে কন্ট্রাক্ট করতে পারবো না, তাই সব কাজকর্ম নিজেরা দেখবেন। কিন্তু পুলিশ? আর চিন্তা করতে হবে না, ওইসব আমি নিজেই সামলে নিব। আর তোমরা নিজেরা সাবধানে থাকবে। আজকের মিটিং এখানেই শেষ। মিটিং শেষ হলো, আইল্যান্ডটা আবারও পানির উপরে ভেসে ওঠে। তখন সবাই যে যার হেলিকপ্টারে উঠে চলে যেতে লাগলো। তাদের সাথে আকাশও বের হয়ে গেল। পরদিন সকালে আকাশ ঈশাকে নিয়ে ওই ভার্সিটিতে চলে যায়। ওখানে ওরা রুমে যেতে থাকলো। ইরা তাদের সামনে চলে আসে। আরে আপু, তুমি আমাদের পথ কেন আটকালি? আগে বলো এই ছেলেটি কে? কেন? তুই সব সময় এই ছেলেটার ঘোরাফেরা করছিস, সেই জন্যই জানতে চাইছি। আমি বলতে বাধ্য নই। ঈশা, তুমি যদি শাহজাহানের ভাগ্নি না হতে তাহলে আমার মুখের উপর কথা বলে এখান থেকে কখনো যেতে পারতে না। যখন আমার পরিচয়টা জেনেই গিয়েছে, তাহলে আমার পথ কেন আটকিয়েছো? কিছু না, তুমি যেতে পারো, কিন্তু এই ছেলেকে তো আমি দেখেই ছাড়বো। কথাটা বলে ইরা চলে যায়। অন্যদিকে আকাশ ক্লাসরুমে চলে যায়। 3 ঘন্টা ক্লাস করার পর ওরা ভার্সিটি থেকে চলে যায়। এদিকে পুরো শহরে আতঙ্ক বিরাজ করছে। একের লোক যেখানেই পাচ্ছে সেখানে জাফর ইকবালের লোককে মেরে ফেলছে। এতে করে পুলিশ ভয়ে কিছুই বলছে না। সেই জন্য এর বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার জন্য এই সিক্রেট সিবিআইদের জয়েন করা হয়েছে। এই সিক্রেট শাকিল সহ ওদের 4 জনকে দেওয়া হলো। সেই জন্য শাকিল ওদের 3 জনকে নিয়ে বেরিয়ে পড়ে মিশনে। ওরা যাদের হাতে বন্দুক দেখতে পাচ্ছে সেখানে তাদের মেরে ফেলছে। এতে করে জাফর ইকবাল সহ একেরও অনেক লোক মারা যায়। এতে করে পুরো শহরে অনেক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক অসাধু লোক আছে, ওদের ঘর থেকে বের হতে চায় না মারা যাওয়ার ভয়ে। পুলিশও কিছু করতে পারছে না, কারণ পুলিশের চেয়েও ওদের হাতের অস্ত্রগুলো অনেক পাওয়ারফুল। অন্যদিকে নিজের শহরে এই অবস্থা থেকে শাহজাহান চৌধুরী আর চুপ থাকতে পারলো না। সেই জন্য উনি একটা বোর্ড মিটিংয়ের আয়োজন করলো, যেখানে আর্মি, পুলিশ, সিবিআই, RAW, কমান্ডো আরও অনেক বাহিনীর প্রধান এসে হাজির হয়েছে। ওদের সবাইকে নিয়ে আজকের এই মিটিং শুরু করা হয়। এই মিটিংয়ে আকাশও এসেছে, কিন্তু 15 বছর ধরে শাহজাহান চৌধুরী নিজের ছেলেকে না দেখার কারণে আকাশকে দেখার পরও চিনতে পারেনি। আপনাদের সবাইকে যে জন্য ডেকেছি, আপনারা সবাই তো দেখতেই পাচ্ছেন আমাদের দেশের এখন কি হাল হয়েছে। একে আর জাফর ইকবালের মধ্যে কি এমন শত্রুতা থাকতে পারে যার জন্য ওরা নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে। শাহজাহান চৌধুরীর কথায় ওখানে থাকা সবাই যে যার মন্তব্য দিতে থাকলো। অনেকে অনেক রকমের কথা বলতে থাকলো, কিন্তু আকাশ চুপ করে বসে আছে, কোনো কথাই বলছে না। শাহজাহান চৌধুরী চোখ পড়ে, সেই জন্য উনি সবাইকে থামতে বলে আকাশের দিকে প্রশ্ন করে, কি হলো মিস্টার আকাশ, আপনি চুপ করে আছেন কেন? একজন সিবিআই হেড হয়ে এইরকম চুপ করে থাকাটা কি ঠিক হচ্ছে? এছাড়া কি করবো স্যার, ওনারা তো অনেক রকমের কথা বলেছিলেন। আমার মনে হয় না এরকম কোনো প্ল্যানে ওদের ধরতে পারা যাবে। যা বলার স্পষ্ট করে বলো। আমাদের মধ্যে এত চেষ্টা করেও আজ পর্যন্ত কেউ একে দেখেনি, না ওর সম্পর্কে আমাদের কারো কাছে কিছু আছে। এমনকি ও কোথায় থাকে আমরা এখন পর্যন্ত কেউ জানি না।
যদিও আমরা একটা সিক্রেট মাধ্যমে ওর একটা আইল্যান্ডের ব্যাপারে জানতে পেরেছি, কিন্তু ওই আইল্যান্ডে পৌঁছানো এত সহজ না, কারণ ওই আইল্যান্ড কোনো বিপদ দেখলেই তা পানির নিচে ডুবে যায়, আর এটা পানির নিচে ডুবে গেলে এটাকে খুঁজে পাওয়া অসম্ভব। আর জাফর ইকবালের কথা বলতে গেলে ও সমাজে অনেক খারাপ কাজ করে থাকে, ওর বিরুদ্ধে আমাদের কাছে অনেক কমপ্লেন আছে, তাই আমরা ইচ্ছে করলেই জাফর ইকবালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। তাহলে একের সাথে আমাদের কি করা উচিত? একের সাথে আমাদের এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? একের সাথে আমাদের সামঞ্জস্য করে নেওয়াটা দরকার। কিছু বলতে চাও? আমরা শেষ মেশ, কিন্তু এটা তার সাথে। এটা ভাবতেও অবাক লাগে। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। একবার ভেবে দেখুন, একের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমাদের কাছে কোনো প্রমাণ নেই। ওর সাথে আমরা কখনোই পেরে উঠব না, কারণ আমাদের এই লন্ডনে ওর হয়ে প্রায় 25,000 লোক কাজ করে। এছাড়া ওর কোন লোক কোন ডিফেন্সে আছে তা আমাদের কারোরই জানা নেই। হয়তো দেখবেন আমাদের এই মিটিং করাও একের কাছে এতক্ষণ পৌঁছে গেছে। তাছাড়া একে কোনো খারাপ লোক না, কারণ ও আজ পর্যন্ত কোনো নিরীহ ব্যক্তিকে মারেনি। ও যা করেছে দেশের গরিব মানুষের সাহায্য করেছে, সেজন্য আমরা একের বিরুদ্ধে না যাওয়াটাই ভালো হবে। শাহজাহান চৌধুরী, বুঝলাম না তোমার কথা, কিন্তু আমাদের কাছে সবাই অপরাধী, সে যেই হোক না কেন। তা অবশ্য ঠিক, কিন্তু আমাদেরও এই দিকটা ভেবে দেখতে হবে। আচ্ছা, তোমরা এখন আপাতত এই পরিস্থিতিতে সামাল দাও, এরপর দেখবো কি করা যায়। ওকে স্যার। আকাশ মিটিং শেষ করে ওর হোটেলে চলে আসে। ওই দিন মিটিং শেষ করেই ওইদিকে একে সবার লোক কোথায় যেন মিলিয়ে গেল, আর এদিকে জাফর ইকবালের লোকগুলো ধরা খেয়ে গেল। এভাবে আস্তে আস্তে ওরা কাজ করতে লাগলো। অন্যদিকে শাকিল সহ ওরা 4 জন অফিসে বসে ভাবতে থাকে কিভাবে একে ধরা যায়, কিন্তু একের সম্পর্কে ওদের 1% আইডিয়া না থাকায় ওরা কিছুই করতে পারছে না। এইভাবে 1 মাস কেটে যায়। আজকে ঈশার বাবা মা আকাশদের বাড়িতে আসছে ঈশাকে নিয়ে যাওয়ার জন্য। এইদিকে ঈশা আর বাবা মাকে দেখে অনেক আশ্চর্য হয়ে যায়, কেননা ওরা কোনো কল না করে চলে এসেছে। এই জন্য আকাশের মা ওনাদের দেখে ড্রয়িং রুমে নিয়ে এসে বসায়। ওখানে ওনাদের সাথে কথাবার্তা বলতে থাকে। তখনই শাহজাহান চৌধুরী ডনির বাড়িতে চলে আসে। উনিও ওনাদের সাথে কথাবার্তা বলতে থাকে। তখনই উনি জিজ্ঞাসা করে বসলো, তোমরা যখন চাল এসেছো আকাশকেও সঙ্গে নিয়ে আসতে পারতে। কি বলছেন আকাশ কি এখানে আসেনি? ওকে এখানে আসার কথা ছিল নাকি? আসারই তো কথা, কারণ আকাশ তো নিজেই ঈশাকে নিয়ে এখানে আসলো। বাড়ির সবাই আশ্চর্য হলো। কিন্তু আকাশ লন্ডনে 1 মাস ধার, কিন্তু আমাদের সাথে একবারও দেখা করেনি কেন? ভাইয়া, তুমি ঈশানকে ডাকো। ঈশান এই ব্যাপারে ভয়টয় সবটা জানে। শাহজাহান চৌধুরী ঈশাকে ডাকে। ওনার ডাকে ঈশার রুম থেকে বেরিয়ে আসে। মামা আমাকে ডেকেছো? ঈশা, আকাশ কোথায়? এই কথা শুনতে ঈশা আশ্চর্য হয়, কিন্তু কি বলার আছে এখন এটাই ভেবে পাচ্ছে না। ভাইয়া তো আকাশ কি তোর সাথে আসেনি? এসেছে। শাহজাহান চৌধুরী, তাহলে ও কোথায়? ভাইয়া বলছিল সময় হলে ঠিকই তোমাদের কাছে আসবে। বাইরে আমাদের কত বিপদ, ওর কিছু হয়ে গেলে আমরা কি বাঁচবো? আচ্ছা। আরে মামা, এক তো কেউ চিনার না, তাই এত টেনশন করো না তো। তবুও ছেলেটাকে দেখতে অনেক ইচ্ছে করছে। আচ্ছা তোমরা রেস্ট করো, আমি অফিসে যাচ্ছি। কথাটা বললো মিস্টার শাহজাহান চৌধুরী। কথাটা বলে মিস্টার শাহজাহান চৌধুরী সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়লো। পথেই ওনার ওপর অ্যাটাক করে কেউ। এতে এখানে থাকা অনেক সিকিউরিটি মারা যায়। শুধুমাত্র আর 10 জন সিকিউরিটি বেঁচে আছে, কিন্তু এই 10 জন ওদের সাথে পেরে উঠতে পারবে না। তবু ওরা অনেক চেষ্টা করেও নিজেদের বাঁচাতে পারলো না। গ্রতা কিছু হাই গেল, কিন্তু শাহজাহান চৌধুরী এখনও গাড়ির ভিতরেই আছে, কেননা গাড়ির ভিতরের জনে পুরো সেফে থাকার। ওই 10 জনকে মারার পর লোকগুলো শাহজাহান চৌধুরী গাড়ির চারপাশে হিট দিয়ে দাঁড়িয়ে আছে এবং একের পর এক গুলি করতে থাকে, কিন্তু গাড়ি বুলেট প্রুফ থাকার কারণে গায়ের কোনো গুলি লাগেনি। কিন্তু এভাবে বেশিক্ষণ থাকলে গাড়ি ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে,
এতে করে গাড়ির ভিতরে গুলি ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এভাবে ওরা কিছুক্ষণ গুলি করতে থাকে। ঠিক সেই সময় আকাশ ওখানে একটা হেলিকপ্টার নিয়ে এসে হাজির হয় এবং আকাশের সাথে আছে 15 জন কামান্ডো। একে একে কামান্ডোগুলো দড়ি বেয়ে নিচে নামে আসে। ওরা নিচে নামতেই পাল্টা গুলি করতে থাকে। শত্রুদেও ও আনাকাতে মারা যায়। হেলিকপ্টার নিচে নামাতেই আকাশ দৌড়ে গিয়ে গাড়ির কাছে চলে আসে। ওখানে এসে দেখে শাহজাহান চৌধুরী গাড়ি থেকে বের করে হসপিটালে উঠায়। তখন শত্রুরা একটা গুলি এসে আকাশের হাতে লাগে, কিন্তু এতে শাহজাহান চৌধুরী একদম সেফ। হেলিকপ্টারে ওখান থেকে কাছে একটা হসপিটালের দিকে চলে আসে। হাসপাতালের সামনে হেলিকপ্টার নামালে 2 জন নার্স এসে আকাশকে হসপিটালের ভিতরে নিয়ে যায়। সাথে ডক্টর আকাশকে চেক আপ করে ওটিতে নিয়ে যায়। ডক্টর অপারেশন শেষ করে আকাশকে বাহিরে নিয়ে আসে। তখন আকাশের জ্ঞান ছিল না। ডক্টর, আর কোনো ভয় নেই তো? দেখুন, আমাদের এই হসপিটালটা একদম ছোট। আমি গুলিটা বের করে দিয়েছি। এখন আপনারা ওনাকে কোনো একটা বড় হসপিটালে নিয়ে গিয়ে বাকি ব্যবস্থা নিতে পারেন। ধন্যবাদ ডক্টর, আমি তাজাল একে নিয়ে যাচ্ছি। এর সাথে আপনার এই হসপিটালকে আরো বড় করে দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ স্যার। শাহজাহান চৌধুরী আকাশকে নিয়ে ওনার বাড়িতে আসে। এইভাবে হেলিকপ্টার আসতে দেখে সবাই সিকিউরিটি অ্যালার্ট হয়ে যায়, কিন্তু সিকিউরিটি কন্ট্যাক্ট অ্যালার্ট দেওয়ার নিচে ল্যান্ড করতে আর কোনো সমস্যা হয়নি। হেলিকপ্টারের নিচে নামাতে দেখে শাহজাহান চৌধুরী একটা ছেলেকে নিয়ে বসে আছে। হেলিকপ্টার থেকে তাড়াতাড়ি করে সিকিউরিটিগুলো ওনাদের ভিতরে থেকে বের করে এবং আকাশকে ভিতরে নিয়ে যায়। শাহজাহান চৌধুরীর কথা মতো কয়েকজন ডাক্তার সেখানে চলে আসে এবং বাকি চিকিৎসা করতে থাকে আকাশের সাথে শাহজাহান চৌধুরীও, কারণ গাড়ি থেকে বের হওয়ার সময় ওনার কপালে একটু কেটে যায়। এতে করে ওনার কপালের রক্ত মুছে ওখানে ব্যান্ডেজ করে দেওয়া হয়। শাহজাহান চৌধুরী এই অবস্থা দেখে বাড়ির সবাই ওনার পাশে বসে আছে। কিভাবে কি হলো তা জানতে চাইছে, কিন্তু ওইদিকে ডাক্তার আকাশকে ট্রিটমেন্ট করছে। শাহজাহান চৌধুরী বাড়িতে থাকা সবাইকে সব কিছু বলতে থাকে কিভাবে কি হলো, সাথে উনি আকাশের কথা বলেছিল। সত্যি মামু, ওই ছেলেটা না থাকলে কি যে হতো তোমার। তা ওই ছেলেটা কোথায়? আছে উপরের কমে, ডক্টর ওকে দেখছি। মামু, আমরা কি গিয়ে দেখে আসবো? এখন না ডক্টর, ওকে দেখুক, কালকেও দেখাতে পাবি। আজকের দিনটা ছেলেটা রেস্ট করুক। ওকে মামু। এইদিকে ডাক্তার আকাশের ট্রিটমেন্ট করে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, যাতে করে আকাশ ঘুমালে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। এইদিকে আজকের এই দুর্ঘটনার কথা সব টিভি চ্যানেলে দেখতে থাকে। এইখানে কয়েকজন লোক মারা গেছে এবং কয়েকজন লোক জীবিত ছিল। এইসব কিছু টিভিতে খবর প্রায় 30 মিনিটের মাথায় শাহজাহান চৌধুরী বাড়িতে অনেক এমপি, মিনিস্টার, মন্ত্রী, পুলিশ কমিশনের সাথে আরও অনেক বড় বড় রাজনৈতিক লোকও এসে উপস্থিত হয়, সাথে অনেক ডিফেন্সের লোকও। ওরা সবাই এসে শাহজাহানের চৌধুরীর সামনে দাঁড়ায়। কেউ কেউ বসে পড়ে, আবার কেউ কেউ দাঁড়িয়ে আসে। ওনাদের সবার একটাই কথা, কার এত বড় সাহস হলো যে শাহজাহান চৌধুরীর উপর হামলা করতে পারে, তাও দিনের বেলায়। এদিকে ওখানে থাকা অনেকেই মনে করেছে ওই দিনের মিটিংয়ের কারণে জাফর অথবা একের লোক এই হামলা করতে পারে বলে ওনারা মনে করেছে। একে লোক না, ও করতে পারবে, কারণ আমরা তো ওর বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমরা শুধু জাফর ইকবালের লোকদের ধরার কথা বলেছি। তাহলে কি জাফর ইকবালের কোনো লোক ওই কথাগুলো জানতে পেরেছিল, যার জন্য ওরা এই হামলাটা করে? কিন্তু স্যার, আপনাকে ওইখানে গিয়ে কে বাঁচালো? আমি ঠিক ছেলেটাকে চিনি না। আমার উপর হামলা হওয়ার পর ওই ছেলেটা কয়েকজন কমান্ডো নিয়ে এসে আমাকে বাঁচায়। এতে করে ছেলেটার গুলি লাগে, আর আমি কে আমার বাড়িতে নিয়ে এসেছি এবং এইখানে থেকে সুস্থ জাল। বাকি কথা ওর থেকে জানা যাবে। এখন আপনারা খুঁজে বের করুন এই হামলার জন্য কারা দায়ী। তাদের ধরে এনে মূল হামলাকারীর সম্পর্কে জানার চেষ্টা করবেন। জি স্যার, আমরা ওইখানে 2 জন লোককে গ্রেপ্তার করি। তাদের মধ্যে একজন মারা যায়, বাকিজন এখনও জীবিত আছে। আমরা ওর মুখ থেকে কিছু তথ্য বের করতে পেরেছি। ওই তথ্যগুলো আলোকে এটাই বলতে পারে আপনার উপর কেউ হামলা করেছিল। নাম কি তার? তার নাম হচ্ছে